হ্যালো স্টুডেন্টস, তোমাদের যে আমি অল্টারনেটিং কারেন্ট থেকে এমসিকিউ সেটটি দিয়েছিলাম সেটা ছিল আমার সেকেন্ড এমসিকিউ সেট। তোমরা সলভ করে আমাকে অ্যান্সার পাঠিয়েছো, তোমাদের প্রত্যেকের স্কোর পাঠিয়েছো। তোমাদের পারফরমেন্স খুব ভালো এবং ম্যাক্সিমাম জনই কোয়ালিফাই করেছো। আর কিছু কিছু এমসিকিউ তোমাদের হয়নি, সেগুলো জানিয়েছো। আমি সেই এমসিকিউগুলো সলভ করে দেবো। এরপরে আমি নেক্সট অল্টারনেটিং কারেন্ট থেকে আরেকটা এমসিকিউ সেট পাঠাবো, সেটা আবার তোমাদেরকে সলভ করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে পোস্ট করতে হবে। তার সঙ্গে একটা কথা বলি আমি, যে শুধু স্কোর পোস্ট করলে হবে না। এরপরে তোমরা প্রত্যেকে যে এমসিকিউগুলো সলভ করছো খাতায়, সেই সলিউশনগুলো পিডিএফ করে গ্রুপে সেন্ড করবে। একদম যতগুলো এমসিকিউ, আমি যদি 50টা এমসিকিউ দিই একটা সেটে, তাহলে তুমি হয়তো 50টা এমসিকিউ সলভ করছো, 5টা 6টা বাদ দিয়ে হয়তো 40-45টা এমসিকিউ তুমি পারছো করতে। সেক্ষেত্রে টোটাল সলিউশনটা পিডিএফ করে গ্রুপে সেন্ড করবে প্রত্যেকে। তাহলে এর আগের দিন যে এমসিকিউ সেটটা আমি দিয়েছিলাম, সেখান থেকে তোমাদের যে এমসিকিউ গুলো হয়নি সেগুলো আমি এখন ডিসকাস করব। ফার্স্ট এমসিকিউ নাম্বার 64। দেখো, এমসিকিউ নাম্বার 64 এ বলা আছে যে এ পিওর রেজিস্টিভ সার্কিট element X when connected to an AC supply of peak voltage 200 volt gives a peak current of 5 ampere which is in phase with the voltage. আচ্ছা, কারেন্টের সঙ্গে ভোল্টেজ ফেজে থাকে কখন? কারেন্ট আর ভোল্টেজ ফেজে থাকে কখন? সেম ফেজে থাকে কখন? যখন সার্কিটে থাকে রেজিস্ট্যান্স। তাহলে প্রথম কেসটায় যে আমি সার্কিট এলিমেন্ট X নিয়েছি, ওটা আসলে রেজিস্ট্যান্স, রাইট? তাহলে ওই রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে? এখানে দেওয়া আছে যে ভোল্টেজের পিক ভ্যালু হলো 200 ভোল্ট, আর ওই সার্কিট দিয়ে কারেন্টের পিক ভ্যালু হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে X মানেই কিন্তু রেজিস্ট্যান্স। কেন রেজিস্ট্যান্স বলছি? কেননা আমরা জানি যে রেজিস্ট্যান্সের ক্ষেত্রেই কেবলমাত্র কারেন্ট এবং ভোল্টেজ সেম ফেজে থাকে। রেজিস্ট্যান্স ইকুয়াল টু what? Peak value of the voltage by peak value of the current, right? So 200 by peak value of current means 5 equal to 40 ohm. তাহলে আমি রেজিস্ট্যান্স মানে এক্সট্রা জেনে গেলাম, সেটা হচ্ছে 40 ohm। এবার নেক্সট পার্টে চলে এসো। The second circuit element Y when connected to the same AC supply also gives the same value of peak current, but the current lags behind 90 degree. দেখো, সেকেন্ড সার্কিটটায় আমি এলিমেন্ট ইউজ করেছি Y। তখন দেখছি যে যদি হয় আমার এটা কারেন্ট, তাহলে এটা হলো ভোল্টেজ। তাহলে কারেন্ট ল্যাগ করছে, π/2 ফেজে ল্যাগ করছে, ভোল্টেজের থেকে কারেন্ট ল্যাগ করছে। তাহলে 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলে ল্যাগ করে কারেন্ট কখন? যখন সার্কিটে থাকে ইন্ডাক্টর। তার মানে এখানে ওয়াইটা আসলে কি? ওয়াই আসলে ইন্ডাক্টর, রাইট? আচ্ছা, তাহলে এক্ষেত্রেও কিন্তু কারেন্টের পিক ভ্যালু সেম। তাহলে আমি লিখতেই পারি যে দেখো, তাহলে আমরা লিখতেই পারি যে XL মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স is equal to peak value of the voltage by peak value of current equal to 200 by 5 equal to 40 ohm। তার মানে বোঝা গেল যে X এলিমেন্টটা হচ্ছে রেজিস্টর আর Y এলিমেন্টটা হলো ইন্ডাক্টর। রেজিস্টরের রেজিস্ট্যান্স 40 ওহম আর ইন্ডাক্টরের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হলো 40 ওহম, সেম। এবার যখন আমি সিরিজে কানেকশন করছি X আর Y কে, যখন আমি X আর Y কে, X এটা হলো X মানে রেজিস্টর আর Y মানে কি?
ইন্ডাক্টর, যখন আমি এদেরকে সিরিজে কানেকশন করব তখন সার্কিটের টোটাল ইম্পিডেন্স কত হবে? যখন রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টেন্স সিরিজে থাকবে তখন সার্কিটের টোটাল ইম্পিডেন্স Z ইকুয়াল টু হবে √R² প্লাস XL স্কয়ার, রাইট? সো দিস ইজ ইকুয়াল টু √40 এর স্কয়ার প্লাস 40 এর স্কয়ার, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে এখানে 40√2 ওহম। সার্কিটের ইম্পিডেন্স ইজ ইকুয়াল টু 40√2 ওহম। তাহলে তখন সার্কিট দিয়ে কারেন্টের আরএমএস ভ্যালু কত হবে? দেন হোয়াট উইল বি দ্য আরএমএস ভ্যালু অফ দ্য কারেন্ট ইন দ্য সার্কিট? তাহলে আমরা জানি যে আরএমএস ভ্যালু অফ কারেন্ট ইন দ্য সার্কিট IRMS is equal to RMS value of the voltage divided by total impedance of the circuit. Okay, now RMS value of the voltage VRMS equal to V0 by √2. যেহেতু আমার এখানে RMS ভ্যালু দেওয়া নাই, তাহলে VRMS equal to কি হবে? V0 by √2। তাহলে হয়ে যাচ্ছে V0 by √2 into Z. This is equal to V0 মানে কত? 200, আর নিচে √2, আর Z মানে বের করলাম কত? 40√2, 40√2। তাহলে IRMS equal to হয়ে গেল আমার 200 by √2 into √2 মানে 2, 40 দোকানে 80, 200 by 80। এটা ক্যালকুলেশন করে দেখতে হবে কত হচ্ছে। 20 by 8 মানে 8 দোকানে 16, তারপর 4 হলো 2.5 অ্যাম্পিয়ার। This will be the answer, 2.5 অ্যাম্পিয়ার। ওকে, অথবা এখানে মনে হয় দেখতে পাচ্ছি না আমি 200 by √2, একটু ভুল হলো মনে হয় কোথাও আমার। হ্যাঁ, এটা এভাবে একই ব্যাপার। এখানে অ্যাকচুয়ালি হবে তোমার 2.5, এটাকে আমি 2.5 এ অ্যানসার নেই, তাহলে কাটাকাটি করলে আবার 4 দিয়ে কাটবে, 4 5 20, 4 2 8, মানে 5/2 অ্যাম্পিয়ার। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যানসার। একবার চেক করে দেখে নিই। 64 অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার। ওকে, নেক্সট এমসিকিউ হলো 65। নাও লেটস সি the MCQ 65. দেখো, a charge capacitor discharges through a resistance R with time constant tau. আচ্ছা, দেখো যখন একটা ক্যাপাসিটরকে চার্জ করা হয় যার ক্যাপাসিট্যান্স C দিয়ে তাকে ডিসচার্জ হতে দেওয়া হয় থ্রু দ্য রেজিস্ট্যান্স R, তখন টাইম কনস্ট্যান্ট টাউ ইকুয়াল টু হয় C ইনটু R। টাইম কনস্ট্যান্ট টাউ ইকুয়াল টু হচ্ছে C ইনটু R। ওকে, the two are now placed in series across an AC source of angular frequency omega equal to 1 by tau. The impedance of the circuit will be, আচ্ছা, তো tau equal to 1 by CR। আমি সার্কিটের ইম্পিডেন্স চাইছি, ইম্পিডেন্স অফ দ্য সার্কিট। আচ্ছা, এখন যখন এই ক্যাপাসিটর আর রেজিস্ট্যান্সটাকে সিরিজে ব্যবহার করব, এই হলো ক্যাপাসিটর আর এই হলো রেজিস্ট্যান্স, আর এই হলো আমার এসি সোর্স, ঠিক আছে? এসি সোর্সের ফ্রিকোয়েন্সি হলো ওমেগা। তখন এই সার্কিটটার ইম্পিডেন্স কত হবে? What will be the impedance of the circuit? Z equal to √R² plus XC square. XC মানে কি? XC মানে হলো ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। আমরা জানি যে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স XC is equal to 1 by omega C, রাইট? তাহলে এখানে লিখতে পারি আমি √R² plus 1 by omega C তার হোল স্কয়ার। আমি যে এসি সোর্সটা ইউজ করেছি তার ফ্রিকোয়েন্সি কত? বলা হয়েছে তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা সমান 1 বাই টাউ। আচ্ছা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইজ ইকুয়াল টু 1 বাই টাউ। 1 বাই টাউ মানে কি? টাউ মানে সিআর,
তাহলে 1 বাই টাউ মানে 1 বাই CR। তাহলে এখান থেকে বের করব আমি R সমান, এখান থেকে হয়ে যাবে R is equal to 1 by omega c। তাহলে এই R টা এখানে বসিয়ে দিচ্ছি আমি, equal to root over of 1 by omega c তার হোল স্কয়ার প্লাস 1 by omega c তার হোল স্কয়ার। ঠিক আছে, স্কয়ার 1 by omega c স্কয়ার প্লাস 1 by omega c স্কয়ার। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি এরকম, অ্যাকচুয়ালি এভাবে না লিখে এভাবে নেই आंसर, এভাবে লিখতে পারি আমি root over of r স্কয়ার, আর এটা মানেও তো r, 1 by omega c মানেও r, তাহলে এখানে লিখে দিচ্ছি প্লাস r স্কয়ার ইকুয়াল টু root over of 2r স্কয়ার, মানে হলো কি root 2r। this will be the total impedance of the circuit, root 2r। option C will be the correct answer। MCQ 65 is very good MCQ and standard, এবং এই টাইপের MCQ কিন্তু নিট পারপাসে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেজন্য আমি বলবো যে 65 MCQ টা তোমরা মার্ক করে রাখো, very ইম্পর্টেন্ট MCQ 65। ওকে, নেক্সট MCQ যেটা ডিসকাস করব আমি সেটা হলো 68। MCQ নাম্বার 68। দেখো, when a DC voltage 200 volt is applied to a coil of self-inductance 2√3 by pi Henry, a current of 1 ampere is flows through it, but by replacing the DC source with AC source of 200 volt, the current in the coil is reduced by 0.5 ampere. Then the frequency of the AC supply. This MCQ is also very good MCQ। MCQ number 68। দেখো, তাহলে আমি একটা ইন্ডাক্টর ইউজ করলাম আর একটা ডিসি সোর্স ইউজ করলাম। ডিসি সোর্সটা কত? 200 ভোল্ট। আর এই ইন্ডাক্টরের ইন্ডাক্টেন্স কত? L equal to হলো 2√3 by pi, 2√3 by pi হেনরি। তখন সার্কিট দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে? সার্কিট দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে আমার 1 অ্যাম্পিয়ার। দেখো, আমি অল্টারনেটিং কারেন্ট পড়ানোর সময় বলেছি যে যখন ডিসি সোর্স ইউজ করা হয় তখন কিন্তু ইন্ডাক্টরের কোনো ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স থাকে না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে XL is equal to 0, রাইট? তাহলে সার্কিটে এখন কি আছে? অনলি রেজিস্ট্যান্স। তুমি বলবে রেজিস্ট্যান্স কোথায় পেলো? আমি তো এখানে রেজিস্ট্যান্সের কোনো সিম্বল ইউজ করিনি। দেখো, ইন্ডাক্টরটা যে তার দিয়ে তৈরি, তার তো কিছু রেজিস্ট্যান্স থাকবে, তার মানে এটা তো পিওর ইন্ডাক্টর নয়। পিওর ইন্ডাক্টর তো আইডিয়াল ব্যাপার, পিওর ইন্ডাক্টর তো মানে ইন রিয়েলিটি হয় না। যখনই তুমি একটা ইন্ডাক্টর বানাবে তাকে পেঁচিয়ে তখন যে ওয়্যার দিয়ে বানাবে সে ওয়্যারের তো রেজিস্ট্যান্স থাকবেই। তাহলে হোয়াট উইল বি দ্য রেজিস্ট্যান্স অফ দিস ইন্ডাক্টর? এটা কিন্তু পিওর ইন্ডাক্টর নয় এক কথায়, আর পিওর ইন্ডাক্টর হয়ও না। R is equal to voltage by current। voltage by current means 200 by 1। ঠিক আছে, 1 ampere, 200 by 1 equal to 200 ohm। তাহলে আমি এই সার্কিটটা রেজিস্ট্যান্স বের করে নিলাম। ফাইন, এবার এই সার্কিটে এই ইন্ডাক্টরে ইউজ করেছি আমি, শুধুমাত্র এটা ডিসি সোর্সের পরিবর্তে এখানে এসি সোর্স লাগিয়ে দিলাম। ঠিক আছে, আমি কিন্তু এখানে ডিসি সোর্সের পরিবর্তে এসি সোর্স লাগিয়ে দিলাম। আর এসি সোর্সটা কত? 200 ভোল্টের এসি। ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে যে এইবার কিন্তু ইন্ডাক্টেন্স থাকবে, মানে ইন্ডাক্টেন্স বলছি মানে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স থাকবে। তাহলে এখন সার্কিটে কিন্তু আর 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে না, এখন সার্কিট দিয়ে ফ্লো হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। দেখো, একই ভোল্টেজ অথচ কারেন্ট কমলো কেন? যখন ডিসি ছিল তখন সার্কিটের বাধা ছিল শুধুমাত্র রেজিস্ট্যান্স, আর যখন এসি দিয়েছি তখন সার্কিটের বাধা বেড়ে গেছে, রেজিস্ট্যান্স তো আছেই, সেই সঙ্গে সঙ্গে যোগ হয়েছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, রাইট?
তাহলে আমাকে বের করতে হবে এখন সার্কিটের টোটাল ইম্পিডেন্স কত। সার্কিটের টোটাল ইম্পিডেন্স ইকুয়াল টু রুট ওভার অফ R স্কয়ার প্লাস XL স্কয়ার। This is the total impedance of the circuit. Okay. Now the current flowing through the circuit is 0.5 ampere. Okay. Current flowing through the circuit is 0.5 ampere, right? Then we can write that 0.5 ampere is equal to 200 by root over of R square plus XL square. ঠিক আছে, এবার বসিয়ে দিই আমি এখানে যদি পরপর বসিয়ে দিই তাহলে কি হবে দেখো, যদি আমি ক্রস গুণ করে দিয়ে পরপর বসিয়ে দিই। ওকে, আচ্ছা, তাহলে 0.5 মিন্স হাফ, তাহলে এটাকে স্কয়ার করে নিচ্ছি। R স্কয়ার প্লাস XL স্কয়ার ইকুয়াল টু 400 স্কয়ার। দেখো R স্কয়ার আমি জানি, R স্কয়ার আমার কাছে নোন। আচ্ছা, প্রবলেমটা কি আছে আমার 68 নাম্বার এমসিকিউ নাম্বার 68 এ দেখো R স্কয়ার আমার কাছে নোন। আমার চাইছে কি, এসি সোর্সের ফ্রিকোয়েন্সি চাইছে। তাহলে দিস ইজ ইকুয়াল টু XL স্কয়ার ইকুয়াল টু 400 স্কয়ার মাইনাস R স্কয়ার, R মানে 200, তাহলে মাইনাস 200 স্কয়ার, রাইট? XL মানে কি? XL মানে হচ্ছে ওমেগা ইনটু L তার হোল স্কয়ার ইকুয়াল টু 400 স্কয়ার মাইনাস 200 স্কয়ার। ওমেগা ইনটু L মানে কি? 2 পাই নিউ ইনটু L, 2 পাই নিউ ইনটু L তার স্কয়ার ইজ ইকুয়াল টু 400 স্কয়ার মাইনাস 200 স্কয়ার। এখান থেকে L আমি জানি, 2 পাই আমার নন, তাহলে নিউ বেরিয়ে যাবে। এখান থেকে নিউ বের করবে, দেখবে যে মিলে যাবে आंसर। তাহলে এই হলো আমার এমসিকিউ নাম্বার 68। এমসিকিউ 68 is also very good MCQ, an important MCQ. Now next discuss করব আমি এমসিকিউ নাম্বার 76। দেখো, আচ্ছা, এমসিকিউ নাম্বার 76, in a series LCR circuit the voltage across the resistance, capacitance and inductance is 10 volt each. If the capacitance is short circuited, the voltage across the inductance will be, আচ্ছা, ক্যাপাসিট্যান্সটাকে শর্ট করা হয়েছে। আচ্ছা, সিরিজ LCR সার্কিট। ওকে, if the capacitance is short circuited, the voltage across the inductance will be, okay fine. তাহলে এই হলো আমার সিরিজ LCR সার্কিট, LC তারপরে 4, এটা হলো আমার সোর্স। ওকে, আচ্ছা, তিনটের অ্যাক্রসে ভোল্টেজ সেম। তিনটের অ্যাক্রসে ভোল্টেজ সেম কখন হবে? দেখো, তিনটে দিয়ে কিন্তু সেম কারেন্ট ফ্লো হচ্ছে, যেহেতু সিরিজে আছে। যেহেতু আমার LCR R সিরিজে আছে, তার মানে তিনটে দিয়ে কিন্তু সেম কারেন্ট ফ্লো হচ্ছে, আর তিন জায়গাতেই ভোল্টেজ ড্রপও সেম। তার মানে আমি কি বলতে পারি যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স XL ইকুয়াল টু ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স XC ইকুয়াল টু রেজিস্ট্যান্স R। এই তিনটে সমান। যদি এই তিনটে সমান না হয় তাহলে কিন্তু তিন জায়গায় ড্রপ সমান হবে না। ওকে, ফাইন। তো জেনে নিলাম আমি XL XC R। ওকে, ফাইন। তাহলে এখন সার্কিটের ভোল্টেজ কত? আমার 10 ভোল্ট, রাইট? আচ্ছা, এখানে 10 ভোল্ট আমি জেনে নিয়েছি। দেখো, 10 ভোল্ট ইচ। যদি ক্যাপাসিটরকে শর্ট করে দিই আমি, তাহলে কি হবে? দেখো,
ক্যাপাসিটরকে যদি আমি শর্ট করে দিই তাহলে আমার কিন্তু এই জায়গাটা শর্ট করে দিলাম। ওকে, শর্ট করে দিলে কি হবে, এইখানে আর কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, রাইট? তাহলে এখন সার্কিটের ইম্পিডেন্স কত? টোটাল Z √R² প্লাস XL²। এটা হলো সার্কিটের এখন টোটাল ইম্পিডেন্স। সার্কিট দিয়ে এখন কত কারেন্ট ফ্লো হবে? সার্কিট দিয়ে এখন যে কারেন্ট ফ্লো হবে সেটা হলো, আচ্ছা এটা বলার বিশেষ প্রয়োজনই রাখে না, যেহেতু দুটোতেই 10 ভোল্ট 10 ভোল্ট করে, তাহলে আমি এখানে সিম্পল ডাইরেক্ট ক্যালকুলেশন করে দিতে পারি। ওকে, আচ্ছা I প্রাইমটা বের করতে চাইছি, I প্রাইম XL is equal to, ওকে ফাইন। তাহলে সার্কিটে এখন কারেন্ট কত? I প্রাইম is equal to, I প্রাইম will be equal to সার্কিটের ভোল্টেজ মানে 10 বাই ইম্পিডেন্স মানে √R² আর XL মানে কিন্তু R, তাহলে R² প্লাস R² ইকুয়াল টু 10 বাই √2R। এটা হলো সার্কিটের এখন কারেন্ট। তাহলে what will be the, কি বললাম আমি, what will be the voltage across the inductance? voltage across the inductance এটা চাইছি আমি। আমরা জানি যে voltage across the inductance VL মানে হচ্ছে I into I prime into XL। এখন সার্কিট দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে I প্রাইম, তাহলে এখানে কতটা ড্রপ হবে? এখন ড্রপ হবে I প্রাইম into XL, তার মানে আমরা 10 বাই √2R into XL মানে কিন্তু R, আর ক্যান্সেল হয়ে গেল, 10 বাই √2 ভোল্ট। এটাই হবে ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টেন্স, 10 বাই √2 ভোল্ট। ওকে, সো অপশন সি ইজ দ্য রাইট আনসার। 76 অপশন সি ইজ দ্য রাইট আনসার। তাহলে 76 এর ডিসকাশন কমপ্লিট করলাম। এরপর আমি ডিসকাস করব এমসিকিউ নাম্বার 82। দেখো MCQ number 82, a capacitor and a coil in series, a capacitor and a coil in series are connected to a 6 volt AC source. By varying the frequency of the source, maximum current of 600 milliampere is observed. If the same coil is now connected to a cell of EMF 6 volt and internal resistance of 2 ohm, the current through it will be, আচ্ছা তাহলে এটা দিয়ে কত কারেন্ট ফ্লো হবে? আচ্ছা তাহলে এই হলো একটা কয়েল আর এই হলো একটা ক্যাপাসিটর, ঠিক আছে, আর এই হলো আমার একটা এসি সোর্স। আচ্ছা, this is my AC source. Okay, fine. এই এসি সোর্স কত? 6 ভোল্ট। তাহলে সার্কিটে কি আছে এখন? ইন্ডাক্টেন্স, ক্যাপাসিটেন্স, আর এই ইন্ডাক্টরের নিজস্ব একটা রেজিস্ট্যান্স থাকবেই, তার মানে সার্কিটের রেজিস্ট্যান্সও আছে। তার মানে এটা অনেকটা সিরিজ এলসিআর সার্কিটের মতোই। এই সার্কিটটাতে কখন ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে? যখন আমি এসি সোর্সের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে তখন কিন্তু কারেন্টটাও চেঞ্জ হবে সার্কিট দিয়ে। সার্কিট দিয়ে কখন ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হয়? আমরা জানি যখন রেজোন্যান্স হয় তখন সার্কিটে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হয়। যখন রেজোন্যান্স হয় তখন সার্কিটের ইম্পিডেন্স কত হয়? Z = R. At resonance the impedance of the circuit is equal to R, and at resonance the circuit becomes purely resistive circuit. Okay, তাহলে এই অবস্থায় তাহলে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হচ্ছে কত? 600 মিলিঅ্যাম্পিয়ার। 600 মিলিঅ্যাম্পিয়ার। আমরা জানি ম্যাক্সিমাম কারেন্ট কখন ফ্লো হয়? যখন রেজোন্যান্স হয়। তাহলে আমি এখান থেকে বের করে নিতে পারবো যে সার্কিটের রেজিস্ট্যান্স R =
6 বাই ভোল্টেজ বাই কারেন্ট, রেজিস্ট্যান্স মানে ভোল্টেজ বাই কারেন্ট, মানে হলো 6 বাই 600 মিলি অ্যাম্পিয়ার আছে, এটাকে অ্যাম্পিয়ার করে নিলাম 10 টু দি পাওয়ার -3। ওকে, তাহলে 6 ইনটু 10 স্কয়ার 10 টু দি 3 মানে 6 বাই 10, মানে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে এরকম 10 over -6 ইনটু 10 বাই 6। ওকে, তাহলে 10 ওহম, তাহলে সার্কিটটা রেজিস্ট্যান্স ইকুয়াল টু 10 ওহম হলো। আচ্ছা, যখন আমি if the same coil is now connected to a cell of 6 volt, দেখো এই কয়েলটার রেজিস্ট্যান্স কত আমি জেনে গেলাম, এই কয়েলটার রেজিস্ট্যান্স কত 10 ওহম। এবার আমি এই কয়েলটাকে এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে ওই সেম কয়েলকে আমি এবার কানেকশন করলাম একটা ডিসি সোর্সের সঙ্গে, একটা ডিসি সোর্স। আচ্ছা, ডিসি সোর্স যার ইএমএফ হলো 6 ভোল্ট, আর এই ডিসি সোর্সটার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কত 2 ওহম। দেখো ডিসি সোর্স যখন ইউজ করব তখন শুধুমাত্র রেজিস্ট্যান্সের কাজ, তখন ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স XL = 0, আর এর রেজিস্ট্যান্স কত বের করে নিয়েছি আমি 10 ওহম। তাহলে সার্কিটের এখন টোটাল রেজিস্ট্যান্স কত, এর 10 আর ব্যাটারি হলো 2, 10 + 2 = 12। ঠিক আছে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স আর টোটাল is equal to 10 + 2 = 12 ohm. So what will be the current through the circuit? এখন এটা দিয়ে কত কারেন্ট ফ্লো হবে, I = 6 volt by total resistance মানে 12 equal to 1/2 equal to 0.5 ampere. So this is the answer. Current through the circuit will be 0.5 ampere. MCQ number 82, option A is the right answer. এরপর ডিসকাস করব আমি MCQ number 85. So let's see. MCQ number 85. MCQ number 85 কি বলছে দেখো, an LCR series circuit, AC circuit is at resonance with 10 volt each across L, C and R. If the resistance is halved, the respective voltage across L, C and R, respective voltage across L, C and R. Okay, দেখো খুব এটা সিম্পল MCQ, এমন ডিফিকাল্টি কিছু নেই। 85 MCQ টা কিন্তু সিম্পল, একটা বেসিক কনসেপ্ট থাকলে MCQ টা অ্যানসার করা যায়। এজন্য আমি বারবার বলি তোমাদের যে নিটে সাকসেসফুল হতে গেলে তোমার সাবজেক্টের ফিজিক্সের কনসেপ্ট খুব স্ট্রং হতে হবে। আমি হয়তো থিওরিটা ভালো করে পড়লামই না, MCQ করা শুরু করে দিলাম, এটা কিন্তু একদম রং প্রসেস। আগে থিওরিটাকে থরলি পড়তে হবে, প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। কনসেপ্ট যখন আমার ক্লিয়ার হবে টোটাল, তখনই আমি MCQ শুরু করব। আর আমি MCQ আগেই শুরু করে দিলাম, আর যেখানে যেখানে আটকাচ্ছে আমি সেই থিওরিটা একবার করে দেখছি, এটা কিন্তু রং প্রসেস। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা তাই করে, এদের কনসেপ্ট নেওয়ার ধৈর্য কম, পড়ার ধৈর্য কম। একটা চ্যাপ্টার ফিজিক্সের কমপ্লিট কনসেপ্ট বিল্ড করতে সময় লাগে বেশ, এবং একটা বই থেকে কমপ্লিট কনসেপ্ট তৈরি হবে না। ওর জন্য থিওরি পোর্শনের জন্য 2-3টে বই পড়তে হবে। আমি তোমাদের যেমন বলি যে এসএল আরোরার বইটা হলো বেস্ট, ওটা পড়তে হবে। তার সঙ্গে নেক্সট তুমি পড়তে পারো এইচসি ভার্মা। এইচসি ভার্মার যে টেক্সট বইগুলো ফিজিক্সের, সেগুলো এক্সিলেন্ট। আমি যদি এইচসি ভার্মা পড়ি তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যদি আমি এখানে এসএল আরোরা, এইচসি ভার্মা আর এনসিইআরটি টেক্সট বইগুলো পড়ি, তাহলে কিন্তু আমার কনসেপ্টের ঘাটতি থাকার কথা নয়। কিন্তু পড়তে হবে, ধৈর্য লাগবে, খুঁটিয়ে খুঁটিয়ে লাইন বাই লাইন পড়তে হবে, প্রত্যেকটা জিনিসকে বুঝতে হবে, তারপরে এমসিকিউ স্টার্ট করবো। এই যে এমসিকিউটা আমি বলছি, এটা সিম্পল কনসেপ্টের এমসিকিউ। দেখো
and series LCR circuit is at resonance. আচ্ছা, আগে আমি সার্কিটটা ড্র করি। ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্স এন্ড রেজিস্ট্যান্স, এটা হলো একটা সিরিজ এলসিআর সার্কিট, এটা বলছে রেজোন্যান্সে আছে, ক্লিয়ার? আচ্ছা, এবং প্রত্যেকটা ভোল্টেজ এট রেজোন্যান্স উইথ 10 ভোল্ট ইচ অ্যাক্রস LC and R। L এর অ্যাক্রসেও ভোল্টেজ হলো 10 ভোল্ট, C এর অ্যাক্রসেও ভোল্টেজ 10 ভোল্ট, আর R এর অ্যাক্রসেও ভোল্টেজ 10 ভোল্ট। আর যেহেতু এটা দিয়ে সেম কারেন্ট ফ্লো হচ্ছে সিরিজে থাকার জন্য, তাহলে একই লজিক লিখতেই পারি আমি এখান থেকে যে XL will be equal to XC will be equal to R। Inductive reactance equal to capacitive reactance is equal to resistance। ওকে, আচ্ছা, যখন রেজোন্যান্স হয় তখন সার্কিটের টোটাল ইম্পিডেন্স Z equal to হয় R, রাইট? তাহলে এখন যদি এর ভোল্টেজ V হয় তাহলে সার্কিটের কারেন্ট কত এট রেজোন্যান্স? At resonance current in the circuit is equal to voltage by impedance, মানে হলো voltage by resistance। ঠিক আছে? আচ্ছা, এবার আমি কি করলাম যে এই সার্কিটের রেজিস্ট্যান্স কে আমি হাফ করে দিলাম। রেজিস্ট্যান্স কে হাফ করে দেওয়ার জন্য সার্কিটটা যে রেজোন্যান্সে ছিল সেটা কি ডিস্টার্ব হবে? সার্কিটের রেজোন্যান্স কি ডিস্টার্ব হবে? আমি যে রেজিস্ট্যান্সটাকে হাফ করে দিলাম, আমরা জানি যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি f is equal to 1/2 pi root over LC। এখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই, এখানে L আছে আর C আছে। তাহলে আমি যদি রেজিস্ট্যান্সকে হাফ করি কি ডাবল করি কি 4 গুণ করি, তার জন্য কিন্তু রেজোন্যান্স কন্ডিশনে কোনো প্রবলেম হবে না। ফলে রেজিস্ট্যান্সটা হাফ করার ফলেও সার্কিটটা কিন্তু রেজোন্যান্সই থাকবে। কিন্তু আমি আগেই বলেছি যে রেজিস্ট্যান্স কমিয়ে দিলে কারেন্টের পিক ভ্যালুটা বেড়ে যায়। আচ্ছা, যদি আমি L আর C কে চেঞ্জ করতাম তাহলে কিন্তু রেজোন্যান্স ডিস্টার্ব হয়ে যেত, রেজোন্যান্সটা নষ্ট হয়ে যেত। তাহলে আমি কিন্তু L আর C কে চেঞ্জ করিনি, এখানে শুধুমাত্র চেঞ্জ করেছি কাকে? R কে চেঞ্জ করেছি। তাহলে দেখতে পাচ্ছি আমি যে R কে চেঞ্জ করলে কি হবে, সার্কিটের যে কারেন্ট, রেজোন্যান্স কারেন্ট, সেটা কিন্তু হয়ে যাবে V/R প্রাইম। এখন সার্কিটের রেজিস্ট্যান্স R প্রাইম, তার মানে V/R/2, তার মানে হচ্ছে 2 into V/R। আর V/R মানে কি? IR। তাহলে IR prime is equal to 2 into IR। তাহলে কি বুঝলাম এখান থেকে? যে রেজিস্ট্যান্সটাকে হাফ করে দিলে সার্কিটের কারেন্টটা ডাবল হয়ে যাবে। যদি সার্কিটের কারেন্ট ডাবল হয়ে যায় তাহলে এখানে যে ড্রপটা ছিল সেটাও ডাবল হয়ে যাবে, এখানে যে ড্রপ সেটাও ডাবল হয়ে যাবে, রাইট? সার্কিটে কারেন্ট ডাবল হওয়ার জন্য এখানে ড্রপটাও ডাবল হবে, এখানে ড্রপটাও ডাবল হবে। তাহলে এখন ড্রপ কত হবে বলো? আচ্ছা, এখন ড্রপ হবে এখানে 20 ভোল্ট, এখানেও 20 ভোল্ট, কিন্তু এইখানে ড্রপটা কি হবে? এখন কিন্তু এখানে রেজিস্ট্যান্স হয়ে গেছে R/2। ড্রপ মানে আমরা জানি যে V = IR। তাহলে কারেন্টটা হয়ে গেল আমার ডাবল 2I, রাইট? কারেন্ট ডাবল হয়ে গেছে, কিন্তু রেজিস্ট্যান্স হয়ে গেছে হাফ, তাহলে I × R। তার মানে এখানে ড্রপটা কিন্তু একই থাকবে, রেজিস্ট্যান্সের এখানে ড্রপটা কিন্তু সেম থাকবে, মানে 10 ভোল্টই থাকবে। তাহলে এখানে হলো 20, এখানে হলো 20, এখানে হলো 10। তাহলে आंसर হবে তোমার 20 ভোল্ট, 20 ভোল্ট and 10 ভোল্ট। I think option D will be the right answer। 85D একবার চেক করে দেখে দিচ্ছি আমি। 85D is the correct answer। তোমাদের বলে দিই আমি যে 85 MCQ is also very very good MCQ। মানে এই MCQটা থেকে আমি তোমার কনসেপ্ট যাচাই করে নিতে পারবো। এটা জিনিস মাথায় রাখবে যে নিটে কিন্তু MCQ কমন আসে না, কমন আসার সম্ভাবনা খুবই কম। আমি যদি কনসেপচুয়ালি খুব স্ট্রং হই, আমি যদি সাবজেক্টটাকে পুরোপুরি বুঝে নিই, তাহলে MCQ যাই দেখে না করতে পারবো। তার কারণ হলো যে MCQটা মোটামুটি ভাবে এরকমই থাকবে, কিন্তু ডেটা চেঞ্জ করবে। ওরা কিন্তু বেসিক্যালি খুব ডিফিকাল্ট, অনেক বড় ক্যালকুলেশন, অনেক সময় লাগবে এরকম MCQ দেয় না। ওরা কিন্তু শুধু এই টাইপের MCQ দেয়
যেখানে তোমার কনসেপ্ট ঠিক আছে কিনা এটা ওরা চেক করবে। ঠিক আছে, সহজ সহজ এমসিকিউ, এমন এমন এমসিকিউ আছে যে 5 সেকেন্ডে হয়ে যাবে, জাস্ট দেখে হয়ে যাবে এমসিকিউটা। মানে 45 এমসিকিউ যদি আমার ফিজিক্সের থাকে, তাহলে এরকম প্রায় 15টা থেকে 20টা এমসিকিউ থাকে যেটা একেবারে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে যদি কনসেপ্ট ঠিক থাকে। এবার ওরা অনেক সময় এমসিকিউর মধ্যে কিছু কিছু ফলস ডেটা দিয়ে দেয়, রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু দিস, ক্যাপাসিট্যান্স ইজ ইকুয়াল টু দিস বলে দিল, সব প্রচুর কিছু দিয়ে দিল, কিন্তু দেখা গেল যে এমসিকিউটাতে ওই ডেটাগুলো কাজেই লাগবে না। তাহলে এখানে আমাকে মাথায় রাখতে হবে যে কোনো এমসিকিউ এ যে ডেটাগুলো দিয়েছে সেগুলো সব আমাকে ইউজ করতেই হবে এমন কোনো মানে নেই। ওরা কিন্তু অনেক সময় আমাদেরকে কনফিউজ করার জন্য বেশি বেশি জিনিস দিয়ে দেবে, অথচ দেখা গেল যে এমসিকিউটা অ্যান্সার করার জন্য ওসবের প্রয়োজনই নেই। তাহলে এইটুকু তো ব্রেন আমাদের কাজে লাগাতেই হবে, তাই না? কেননা ওরা তো সব থেকে বেস্ট গুলোকে বাছাই করবে, তাহলে কেন এইটুকু যদি আপনার ব্রেন না থাকবে তাহলে আমাদেরকে নেবে কেন? আচ্ছা, 89 এমসিকিউ আমরা ডিসকাস করব, আর দুটো এমসিকিউ ডিসকাস করলেই তোমাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। নাও লেটস সি এমসিকিউ নাম্বার 89। দেখো, the figure shows a LCR network connected to a 300 volt AC supply। আচ্ছা, তাহলে এই হলো আমার একটা LCR সিরিজ নেটওয়ার্ক। ওকে, এটা কার সঙ্গে কানেক্টেড আছে? আর এটা এসি সাপ্লাই যার ভোল্টেজ হলো 300 ভোল্ট আর এলসি, আর এইখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে V1, এখানে ভোল্টেজ ড্রপ হলো V2, আর এখানে ভোল্টেজ ড্রপ হলো আমার V3, রাইট? আচ্ছা, বলে দেওয়া আছে যে R equal to XL equal to XC equal to 10 ওহম বলে দেওয়া আছে। আচ্ছা, তিনটেরই যদি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হয়, তাহলে এই তিন জায়গাতেই ড্রপ একই হবে, তাই না? সহজ, কিছুই তো নেই। তাহলে এই তিন জায়গায় ড্রপ সেম হবে। V1 equal to, therefore clearly V1 will be equal to V2 will be equal to V3। কিন্তু এখানে যে প্রবলেমটা দেখতে পাচ্ছি যে দুটো অ্যানসার আছে, দুটোতেই কিন্তু V1 V2 V3 সেম দেওয়া আছে। যেমন অপশন এ, এখানেও আছে V1 equal to V2 equal to V3 equal to 100 ভোল্ট, আর অপশন ডি তেও আছে V1 equal to V2 equal to V3 equal to 300 ভোল্ট। যদি শুধুমাত্র একটা অপশনে সবগুলো ভোল্টেজ ইকুয়াল থাকতো তাহলে আমার ক্যালকুলেশন করার কোনো প্রয়োজনই ছিল না, আমি ডাইরেক্ট লিখে দিতাম অ্যান্সার। কিন্তু এখানে প্রবলেম আছে, আমার দুটোতেই কিন্তু সেম ভোল্টেজ আছে, একটা 100 একটা 300, তাহলে আমাকে বের করতে হবে যে কোনটা হবে। ওকে, আচ্ছা, কোনটা হবে আমাকে বের করতে হবে, ফাইন। ওকে, এই সার্কিটের টোটাল ইম্পিডেন্স কত? টোটাল ইম্পিডেন্স অফ দ্য সার্কিট Z equal to root over of R square plus এক সেকেন্ড, সার্কিটের টোটাল ইম্পিডেন্স XL equal to XC। আচ্ছা, XL equal to XC কখন হয়? XL equal to XC যখন রেজোন্যান্স হয়, তাহলে R square plus XL minus XC তার হোল স্কয়ার। যেহেতু XL is equal to XC, তার মানে এটা 0 হয়ে যাচ্ছে, root over of R square, root over of 10 স্কয়ার মানে 10 ওহম। সার্কিটের টোটাল ইম্পিডেন্স হলো আমার 10 ওহম। তাহলে সার্কিট দিয়ে কত কারেন্ট ফ্লো হবে? I will be equal to current flowing through the circuit। আচ্ছা, বলো কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট I will be equal to voltage by impedance মানে 300 by 10 equal to 30 অ্যাম্পিয়ার। তাহলে এবার বলো ড্রপটা কত হবে? V1 will be equal to I into R মানে হলো 30 into R মানে কত? R মানে 10, ঠিক আছে?
13 to 10 মানে 300 ভোল্ট। আর বাকিগুলো করার প্রয়োজন নেই, যেহেতু V1 = V2 = V3, তাহলে V1 will be equal to 300 ভোল্ট, will be equal to V2 will be equal to V3। তার মানে দেখতে পেলাম আমি যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 89। আচ্ছা, এরপরে আমরা লাস্ট এমসিকিউ যেটা ডিসকাস করব, এটা থিওরিটিক্যাল কোশ্চেনস এবং একদমই সহজ এমসিকিউ। 93 এমসিকিউ নাম্বার 93 দেখো কি বলা আছে এখানে, যে a series LCR circuit is connected to an AC source of variable frequency। তাহলে এই হলো আমার সিরিজ LCR circuit is connected to an AC source of variable frequency। ঠিক আছে? আচ্ছা, when the frequency is increased continuously starting from a small value, the power factor। আচ্ছা, এই যে সিরিজ LCR সার্কিট, যখন এর ফ্রিকোয়েন্সি বাড়ানো হয়, এদিকে যদি প্লট করি আমি ওমেগা আর এদিকে যদি প্লট করি আমি কারেন্ট, তাহলে কি হয়? ফ্রিকোয়েন্সি বাড়ে, কারেন্ট বাড়ে, বাড়তে বাড়তে রেজোন্যান্সে গিয়ে কারেন্টটা ম্যাক্সিমাম হয়, তারপরে আরো ফ্রিকোয়েন্সি বাড়লে কারেন্টটা আবার কমে। কারেন্ট বাড়লো মানে পাওয়ার বাড়লো, তাহলে পাওয়ারের ভেরিয়েশনটাও কিন্তু এরকমই হবে, যেহেতু পাওয়ার ইজ ইকুয়াল টু I²R। তাহলে যদি আমি পাওয়ার ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফ আঁকি, সেটাও কিন্তু এরকম টাইপেরই গ্রাফ হবে। তাহলে দেখতেই পাচ্ছি আমি যে ওমেগা ফ্রিকোয়েন্সি যখন বাড়ে তখন কিন্তু অপশন এ কি বলছে, যে পাওয়ার গোজ অন ইনক্রিজিং কন্টিনিউয়াসলি। তা পাওয়ার গোজ অন ইনক্রিজিং কন্টিনিউয়াসলি মানে কি? মানে কন্টিনিউয়াসলি বাড়তেই থাকবে। তা কি হচ্ছে এখানে? তা তো হচ্ছে না, বাড়তে 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 ম্যাক্সিমাম হচ্ছে, কমছে আবার। তাহলে এ ইজ রং। তারপর বি কি বলছে, গোজ অন ডিক্রিজিং কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি ডিক্রিজ করবে, সেটাও তো নয় এখানে। সি কি বলছে, বিকামস ম্যাক্সিমাম এট এ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি। দেখো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে পাওয়ারটা ম্যাক্সিমাম হয়েছে, তার মানে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? তাহলে তোমাদের আমি অল্টারনেটিং কারেন্টের যে সেকেন্ড এমসিকিউ সেট দিয়েছিলাম, এটা লেভেল 2 ছিল। এটা যে এমসিকিউ গুলো তোমাদের হয়েছিল না, সেগুলো আমি সব সলিউশন করে দিলাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে। এরপরে যদি ডাউট থেকে থাকে তাহলে আবার আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনফর্ম করবে। আমি এরপরে নেক্সট আরেকটা এমসিকিউ সেট দেবো তোমাদের অল্টারনেটিং কারেন্ট থেকে, ওটা হবে লেভেল 3। তোমরা সেই সেটটি সলভ করবে। আর সেই সঙ্গে সঙ্গে যে আমি ওয়েব অপটিক্সের লেকচারগুলো ইউটিউবে আপলোড করছি, সেই লেকচারটা তোমরা ওয়েব অপটিক্স চ্যাপ্টারটাও সেই সঙ্গে সঙ্গে পড়াশোনা কমপ্লিট করতে থাকো। অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টারের এমসিকিউ গুলোও করো, সেই সঙ্গে সঙ্গে ওয়েব অপটিক্সের থিওরিটাও পড়ো। এভাবে আমাদের যখন ওয়েব অপটিক্স শেষ হবে, তখন আমরা ওয়েব অপটিক্সের এমসিকিউ ডিসকাস করব। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। That's all for today. Thank you everybody.